দিনের শেষটা যেমনই হোক না কেন, দিনের শুরুটা যদি ভালোভাবে করতে পারি তাহলে খুবই ভালো লাগে। প্রত্যেকদিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করা, পুচকুসোনা শুভর কেয়ার করা, সব কিছু ওদেরকে হাতের সামনে করে দেওয়া, তারপরে নিজের জন্য একটু সময় বার করা আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, সব কিছু মিলিয়ে না দিনটা খুব ভালোভাবে কাটে। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় ভাবি যে তোমাদের সাথে প্রত্যেক দিন আমাকে ভিডিও শেয়ার করতে হবে, তো মনের মধ্যে একটা এনার্জি নিয়ে প্রত্যেকদিন ভ্লগ স্টার্ট করি। তো আজকে যারা প্রথম আমার চ্যানেলে এসেছো, যারা ভিডিওটা দেখা শুরু করেছো, তো তাদেরকে বলবো যদি আমার ভিডিওটা কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে একটা লাইক করো। তোমরা অনেকে আছো যারা ভিডিও দেখা শুরু করো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কিন্তু লাইক করতে ভুলে যাও। তো আশা করছি যে এই ভিডিওটাতে তোমরা প্রত্যেকে লাইক করবে যারা দেখছো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুদের মতন পাশে থাকবে। তো সবাইকে আগের থেকেই বলি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। তো সকালবেলার দিকে সব কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি, আর তার সাথে সাথে পুচকুসোনা শুভর জন্য কিন্তু স্কুলের খাবার আর খেয়ে যাওয়ার জন্য ভাতও করে নিয়েছি। তো ওদেরকে আজকে টিফিনে আমি বানিয়ে দিয়েছি ম্যাগি চাউমিন, যেটা ওদের দুজনার খুবই ফেভারেট। আর যেহেতু এখন টিফিনে হালকা খাবার দিতে বলে, বেশি মানে টিফিন খাওয়ার টাইমটা ওরা পাচ্ছে না, তো ওই জন্য আমিও জোর করে রুটি পরোটা আর করে দিচ্ছি না। তোমাদেরকে তো এর আগের দিন ব্লগে বলেছি যে ওদেরকে পেট ভরে খাবার খাইয়ে পাঠিয়ে দিচ্ছি, আর হালকা টিফিনটাই কিন্তু ওদেরকে আমি টিফিনে বানিয়ে দিচ্ছি। তো মোটামুটি সব কাজকর্ম আমার কমপ্লিট। এখন ওদেরকে টিফিনটা দিয়ে দেবো, আর তার সাথে ওদেরকে ভাত বেড়ে দিয়েছি খাওয়ার জন্য, সেটা নিয়ে আমি নতুন ঘরে চলে যাব, কারণ ওরা ওই ঘরেই খাওয়া দাওয়া করে। এই ঘরে কিছু খাওয়া দাওয়া করা হয় না, আর একটা ঘরে সব কিছু করতে গেলে পরে সুবিধা হয়। তো যাই হোক, আজকে ওদের জন্য আমি রান্না করেছি ভাত আর আলু সেদ্ধ। তো এখানে মার ভাত দিয়ে দিয়েছি, মানে ভাতটা যখন ভালোভাবে ফুটে গেছে তো মার সমেতে কিন্তু আমি ভাতটাকে তুলে নিয়েছি, আর তার সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর নুনও দিয়ে দিয়েছি অল্প করে, আর এর মধ্যে ঘি দেবো। তারপরে ভালো করে দুজনাকে ভাতটা আমি মাখিয়েই দেবো। তো ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি ছেড়ে দিয়ে আসলাম। বাসে চাপিয়ে দিয়ে আসার সময় কিছু ফুল তুলে নিয়ে এসেছি। বাড়িতে যেহেতু সেরকম কোনো ফুল গাছ নেই, তো বাইরের থেকে অল্প করে নিয়ে আসলেও কিন্তু হয়ে যায়, কারণ আমাদের ঠাকুরের সিংহাসনটা খুবই ছোটো। তো সাদা ফুল আর জবা ফুল তুলে নিয়ে এসেছি। তো এবার বাড়িতেও তো কিছু সাদা ফুল ফুটেছে, তো ভাবলাম সেগুলোকেও তুলে নিই। তো এরকম গাছপালা লাগাতে আমার কিন্তু ছোটোখাটো খুবই ভালো লাগে, কিন্তু এখন যেহেতু গাছপালা কিনতে পারছি না, আর বর্ষা বলতে আমাদের এখানে তেমন কোনো বৃষ্টি হচ্ছেও না। প্রত্যেকেই বলছে একটু বর্ষা শুরু হোক তারপরে গাছ লাগাবে, তো সে আর হচ্ছে কোথায়, সেই সুখ আর আমাদের নেই। মাঝকে একটু জবা ফুলের গাছের ডাল নিয়ে এসেছি, তো দেখা যাক সেই গাছটাকে লাগাবো। যদি হয়ে যায় তাহলে ভালো, তাহলে আরও দু একটা গাছ নিয়ে এসে লাগাবো, কারণ একসাথে বেশি করে গাছ এখন রোদ্দুরের টাইমে নিয়ে এসে লাগাতে চাইছি না। বাই চান্স যদি গাছের ডালগুলো মরে যায় তাহলে আবার আমাকে লাগাতে হবে, আর অকারণে গাছের ডাল কেটে নিয়ে এসে এই মুহূর্তে লাগানোটাও ঠিক হবে না। তো আমি কিন্তু আমাদের গাছের থেকেও ছোটো ছোটো সাদা ফুলগুলো তুলে নিলাম। এবার এগুলোকে ঘরে রেখে দেবো, আর তারপরে জবা ফুল গাছের যে ডালটা নিয়ে এসেছি সেটা কিন্তু লাগিয়ে দেবো। তো আগের দিন কমেন্ট করে আমাকে একটা বুনু কিন্তু বলেছিলে যে এটা লেবু গাছ, তো ভালোই হয়েছে। আমি সেটাকে কিন্তু সেপারেট আলাদা করে টবে লাগিয়েই দিয়েছি। একটু বড় হলে পরে তারপরে আমি ওটাকে মাটিতে পুঁতে দেবো। তো যেই জবা ফুলটা তোমাদেরকে আমি দেখালাম, তো সেই ফুল গাছের ডালই কিন্তু পাশের বাড়ির কাকুকে বললাম একটু কেটে দাও, লাগিয়ে দেখি যে এখন রোদ্দুরের টাইমেও গাছটা হয় কি না, কারণ 2-3 টাইম করে জল দেবো, তো আশা করছি কোনো অসুবিধা হবে না, গাছটা হয়ে যাবে। তারপরে যদি সম্ভব হয় তাহলে আরও কিছু গাছ নিয়ে আসবো, কারণ আমাদের এখানে একদমই বৃষ্টি হয় না, আর বৃষ্টির আশায় থাকলে এখন গাছ লাগানো আর হবে। তো গাছটা লাগিয়ে তারপর আমি চলে আসলাম ঘরে। তো একটা চায়ের প্যাকেট বেশ কিছুদিন ধরে আমি খুঁজছিলাম, কারণ এই চাটা প্রথম থেকে আমি খেয়েছি, তো এই চাটা আমার খুবই ভালো লাগে। তো এই চায়ের প্যাকেটটার মধ্যে মানে চা পাতাটা এতটাই ভালো, অল্প পরিমাণে দিলেও কালারটা বেশ সুন্দর হয়ে যায়, আর চায়ের টেস্টটাও ভালো লাগে। লিকার চা হোক বা দুধ চা হোক, দুটোতেই কিন্তু বেশ ভালো লাগে। তো কিছু কিছু চা পাতা আছে দেখবে অল্প পরিমাণে দিলে কিন্তু অনেকটাই মানে কালার আসে চায়ের মধ্যে, খেতেও টেস্ট লাগে। আবার কিছু কিছু চা পাতা আছে অনেকটা পরিমাণে দিলেও কিন্তু কালারটা ভালো হয় না। আর চায়ের সৌন্দর্যটা দেখবে সবথেকে বেশি কালারেই ফুটে ওঠে, কম মিষ্টি
আর একটু বেশি কালার। তবে আমি মিষ্টিটা বেশি খাই বলে চায়ে আমার বেশি মিষ্টি খাওয়া হয়ে যায়। অনেকেই মানা করে, বলে অত মিষ্টি খেতে না, বাট চেষ্টা করছি অল্প চিনি দিয়ে সবসময় চা খাওয়ার। আর এখন তো ইদানিং বেশি চা খাওয়া হয় না, যেহেতু চা খাই না তোমাদের সাথে শেয়ার করাও হয় না। তো বেশ কিছুদিন হয়ে গেল পুচকুসোনা আর শুভ যেই সসটা খেতে ভালোবাসে, তো সেই সসের একটাই তো বোতল শপিং মল থেকে নিয়ে এসেছিলাম, তো সেটা শেষ হয়ে গেছিলো। তো শপিং মলে তো এখন যাওয়াও হচ্ছে না, কিন্তু যাই হোক যে কোনো রকমভাবে একটা সসের বোতলের ব্যবস্থা করতে পেরেছি। আর সসের বোতলটা যেহেতু অনেকটা বড়, তো ওই জন্য ছোটো বোতলটাতেই ভালো করে ঢেলে নিচ্ছি। কারণ এই বোতলটার মধ্যে ঢেলে রাখলে একটা পরিমাণ হিসেবে কিন্তু খরচা করা যাবে। কারণ বড় বোতল বা বড় জিনিস থেকে ইউজ করতে গেলে না খরচাটা একটু বেশি হয়ে যায়। হঠাৎ করে বেশি করে তুলে নিলে তখন আর কিছু করার নেই। ওই জন্য ছোটো বয়ামটার মধ্যে ভরে রাখছি। আর এটা যেহেতু কাচের বোতল আর বেশ অনেক দিন ধরে ইউজ করতে পারবো, খাওয়া যাবে, তো ওই জন্য ছোটো কাচের বোতলটাকে ফ্রিজের মধ্যে কিন্তু ভরে রাখবো। তো দেখো, আমরা যারা দিন আনা দিন খাওয়া প্রত্যেক দিনের অল্প অল্প করে বাঁচিয়ে বাঁচিয়ে সংসারের জিনিসপত্র আনি বা অল্প অল্প করে বাঁচিয়ে জিনিস নিয়ে সংসারটাকে চালাই, তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস ভেবে চিন্তে আর একটু বুদ্ধি করে চালাতে হয়। তো আমি তো যতটা পারি ততটা চেষ্টা করি যে বাঁচিয়ে বাঁচিয়ে চালাবার, যাতে অপচয় কোনো জিনিস নষ্ট না হয়। যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আমি দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এখন আমি আরও চাইছি যে যতটা সেভ করা যায়, কারণ দিন দিন পুচকুসোনা শুভর স্কুলের পড়ার খরচা বেড়ে যাচ্ছে, আর আমাদের কিন্তু দিন দিন খরচা সব কিছুরই বেড়ে যাচ্ছে। সবজি বাজার করতে গেলেও তাতে খরচা, মুদিখানা বাজার করতে গেলেও কিন্তু তাতে খরচা, জামা কাপড় কিনতে গেলেও কিন্তু আগের তুলনায় অনেক বেশি দাম, অনেক বেশি খরচা। তো সস্তাতে তো এখন কিছুই হয় না, যাই করতে যাব সব কিছুতেই কিন্তু মানে টাকা, আর টাকা ছাড়া যেরকম কোনো কিছুই হয় না। তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে আয়ের থেকে ব্যয়টা বেশি করার থেকে আমার মনে হয় যতটা আয় ততটার মধ্যেই ব্যয় করাটা বেশি ভালো। তো যাই হোক, আমি সসের ছোটো বোতলটার মধ্যে সস ঢেলে দিয়ে তারপরে বড় বোতলটা শোকেসের মধ্যেই কিন্তু রেখে দিলাম। তো এরপরে রান্না করার জন্য চলে আসলাম আমি কিচেনে। তো কিচেনে আমি আসার পরেই সবজিটা আগে কেটে নিয়েছি। তো সবজি বলতে আজকে হবে আলু কচুর তরকারি আর হবে আলু সয়াবিনের তরকারি। কালকে যেহেতু অল্প করে ডাল আছে, তো আজকে আর ডাল করব না। তো সয়াবিনগুলোকে আমি বেশ ভালো মতন ভিজিয়ে নিয়েছি। তো এগুলোকে না বেশি না 10 থেকে 15 মিনিট যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলেই কিন্তু সফট হয়ে যায়। আর এটা হচ্ছে লোকাল রাজা সয়া বড়ি। তো এই কোম্পানিটাই আমার বেস্ট লাগে, কারণ যদি ফরচুন বা অন্য কোনো সয়াবিন যদি জলে ভিজাই, সেটা তো মোটামুটি হাফ সিদ্ধ হওয়ার মতন করে ভেজে তারপরে আবার হাফ আমাকে মানে গরম জলে ফুটিয়ে নিতে হয়। আর এগুলো দেখো কত সফট আর কত সুন্দরভাবে ভিজে গেছে। তো বেশিক্ষণ লাগেনি, আমি 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, আরও 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর হাত দিয়ে এইভাবেই কিন্তু এক একটা সয়াবিনকে দুটো টুকরো করে নেব। আর এখানে যা কিছু আছে এবার রান্নাটা শুরু করব। তো সবার আগে আমি সয়াবিনগুলোকে ভালো করে আরও 10 মিনিটের মতন ভিজিয়ে নিয়ে তারপরে সব কটা সয়াবিনকে কিন্তু জলের থেকে চিপড়ে বার করে নিয়েছি আর দুটো করে টুকরো করে দিয়েছি। কারণ গোটা সয়াবিনের থেকে আমার মনে হয় হাফ হাফ করে সয়াবিন যদি ভাগ করে নেওয়া হয় তাহলে সেটা খেতে বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি বলো তো, বুদ্ধি করে একটু যদি আমরা চাই তাহলে কিন্তু খাবারের পরিমাণটাকে কিন্তু বাড়িয়েও নিতে পারি। তো সয়াবিনটা ভাগ করাতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, সয়াবিনের পরিমাণটা কিন্তু বেড়ে গেল। তো যাই হোক, সয়াবিনটার তরকারিটা কিন্তু একটু বেশি হবে সেই কারণে। আর এখানে কিন্তু আমি সয়াবিনটা ভাজার সময় সর্ষের তেলে মানে সয়াবিনটা যখন নাড়াচাড়া করছি তো ওর মধ্যে কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। কারণ যে কোনো জিনিস আমি ভাজলে কিন্তু একটু নুন হলুদ দিয়ে ভাজার চেষ্টা করি, যাতে সেই জিনিসটার মধ্যে নুন আর হলুদের পরিমাণটা ঠিকঠাক থাকে। তো এইভাবে কিন্তু ভাজা সয়াবিন খেতেও ভালো লাগে। পুচকুসোনা যদি এখন বাড়িতে থাকতো অবশ্যই খেত, তবে শুভ ভাজা সয়াবিনটা ভালোবাসে না, ও ঝোলের সয়াবিনটাই ভালোবাসে। আর এদিকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। তো এবার আলুটাকে আলাদা করে ভেজে নেব। তো চাইলে তোমরা সয়াবিন আলু দুটোই ভেজে নিতে পারো, কিন্তু সয়াবিনটা ভাজতে যেহেতু বেশি সময় লাগে না, ওই জন্য কিন্তু আমি সয়াবিনটাকে আগে ভেজে নিয়েছি আর আলুটাকে তারপরে ভেজে নিচ্ছি। তো আজকে আমি সয়াবিনের তরকারিটা রান্না করতে করতে হঠাৎ করে আমার মনে পড়লো, তো ঝুমাদি আমাকে বলেছিলে, হাউসওয়াইফ ঝুমাদি, যে সয়াবিনের রেসিপিটা একদিন তুমি আমাকে শেয়ার করো। তো দেখো, যখনই আমি সয়াবিন রান্না করি বিভিন্ন রকমভাবে রান্না করি। তো আজকে যেভাবে আমি রান্না করছি তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, আর আশা করছি ঝুমাদি ভিডিওটা দেখবে আর কমেন্ট করে জানাবে। তো তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিলাম প্রথমে। তো তোমরা কিন্তু তেলের মধ্যে সবার প্রথমে একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে পারো, তারপরে পেঁয়াজটাকে দিতে পারো। যেহেতু আমি ফোড়ন দিয়ে রান্নাটা খুব কমই করি, তো ওই জন্য কিন্তু আমি কোনো কিছু ফোড়ন দিইনি, শুধুমাত্র আমি পেঁয়াজটাকেই ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সেটাকে হালকা ব্রাউন করে নেওয়ার পরে যা যা মশলা দেওয়ার তো সেগুলো দিয়ে দিলাম। যেরকম আমি দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন আর তার সাথে একটু জিরের গুঁড়ো।
যেহেতু এটা পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই করছি, তো খেতে কিন্তু একদম মাংসের মতন লাগবে। তো বেশিরভাগ দেখবে অনেক জায়গাতে এটাই বলে যে সয়াবিন নাকি হাড্ডি ছাড়া মাংস। অনেকে দেখেছি যে এই জিনিসটাই বলে বাচ্চাদেরকে কিন্তু খাওয়ায়, আর আমরাও ছোটোবেলায় যখন খেয়েছি তখন কিন্তু বেশিরভাগই শুনতাম যে এটা হাড় ছাড়া মাংস। তো সত্যি কথা খুবই ভালো লাগে, সয়াবিনটা আমার কাছে একটা ফেভারিট জিনিস, যেটা আমি কিন্তু মিডিলে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ থাইরয়েডের পেশেন্টদের কিন্তু সয়াবিনটা খাওয়া উচিত না। তো আমি অনেক দিন পর আবার কিন্তু সয়াবিনটা খাওয়া শুরু করেছি, যেহেতু আমার থাইরয়েডের পরিমাণটা অনেকটা কমে গেছে, তো ওই কারণে। তো এটা নিরামিষও রান্না করা যায় শুধু আদা বাটা দিয়ে, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে খেতেই ভালোবাসি। তো সব কিছু মশলা দিয়ে কিন্তু ভালো করে আমি সয়াবিনটাকে আর আলুটাকে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু যতটা পরিমাণে আমার জলের প্রয়োজন ততটা দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো অনেকটাই জল কিন্তু ফুটে গেছে, বেশ শুকিয়ে এসেছে। তো এরপরে আমি এর মধ্যে কিন্তু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলে কিন্তু সয়াবিনের টেস্ট আরও অনেক বেড়ে যায়। ওই জন্য বিশেষ করে আমি কিন্তু সয়াবিনের তরকারিটাতে সবসময় গরম মশলাটা ব্যবহার করি। তবে আজকে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আর এর মধ্যে কিন্তু টমেটো ব্যবহার করিনি। তো তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা, টমেটো এগুলো কিন্তু মিক্সারে পিষেও দিতে পারো, কেটেও দিতে পারো। তো যখন আমার কাছে যেমন থাকে তেমনই আমি রান্নাবান্না কিন্তু করে নিই। সবসময় সব কিছু থাকে না, যেরকম টমেটোমের দামও বেড়ে গেছে আর টমেটো এখন আমার কাছে নেই, তো ওই জন্য কিন্তু টমেটোটা আমি তরকারিতে দিতে পারিনি। সব কাজকর্ম সেরে পুচকুসোনাকে নিতে চলে এসেছি, পুচকুসোনাও চলে এসেছে। তো দুজনা মিলে মা মেয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর পুচকুসোনাকে সব কিছু জিজ্ঞাসা করছি, বাসে কি করলো এতক্ষণ, তারপরে স্কুলে কি করেছে, স্যারদের কথা, টিচারদের কথা, পড়াশোনার বিষয়, যেহেতু সামনে এক্সামের ডেট আছে। তো এইসব কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা কিন্তু দুজনা মিলে বাড়িতে আসছি। আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ্দুর, তো ওই জন্য আজকে কিন্তু আমি সাথে করে ছাতাটা নিয়ে গেছিলাম। তো তারপরে বাড়িতে আসার পরে পুচকুসোনাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে তারপর এখন দুপুরের খাওয়া দাওয়াটা করব। তো আজকে খাবারের মধ্যে আছে লেবু, ভাত, আর তোমাদেরকে বলেছিলাম যে আলু কচুর তরকারি করব। তো এখানে আছে আলু কচুর তরকারি। কালারটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, দারুণ হয়েছিল তরকারিটাও। আর তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম সয়াবিন আর আলুর তরকারি, তো সেটাও কিন্তু করেছি। তো দু রকমের তরকারি করেছি, আর কালকের ডাল ছিল তো সেই জন্য আর ডাল করতে হয়নি। তো এখানে হচ্ছে সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারি কালারটাও কেমন লাগছে, আর সয়াবিনের তরকারি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো গরমের সময় এই ধরনের হালকা ফুলকা কম মশলা দিয়ে খাবার খেলে কিন্তু শরীরও ভালো থাকে, আর দ্বিতীয় কথা খেতেও কিন্তু ভালো লাগে। তো এই যে ডালটা রয়েছে এটাকে গরম করে নিয়ে এসেছি, যেহেতু ফ্রিজে ছিল। তো তারপরে এখন আমরা দুজনা খেতে বসে পড়ব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুচকুসোনাকে বললাম যে বিছানাটা একটু ঝেড়ে দিতে। আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে জানালায় পর্দা লাগিয়ে দিয়েছি আলাদা করে, তো সেটাই পুচকুসোনা এখন করছে। আর ততক্ষণে আমি চলে আসলাম, দুধটাকে গরম করে রেখে গেছিলাম পুচকুসোনাকে আনতে যাওয়ার আগে। তো তারপরে বাড়িতে এসে দেখলাম যে দুধটা মোটামুটি ঠান্ডা হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে এখন দুধটা আমি আবার এই ঘরে নিয়ে এসে দই বানাবো। তো তোমাদেরকে তো এর আগে আমি বলেছিলাম অনেক কদিন যে গরম যা পড়েছে তাতে মনে হয় যে দই বানিয়ে রাখলে ঘরে ভালো হয়, মাঝে মাঝে এই দইয়ের শরবত, দইয়ের লাস্সি বা দই কিন্তু খাওয়া যায়। তো আজকে আমি ঘরে টক দই বানাবো। তো তোমাদেরকে তো দেখালাম দুধের উপরে কত মোটা করে একটা সরের লেয়ার পড়েছিল, তো সেটাকে কিন্তু আমি একটা আলাদা করে বাটিতে তুলে নিলাম, কারণ সেটা আমাদের প্রয়োজন নেই। তো আমি এখানে দই পাতার জন্য বাটি ইউজ করছি। অনেকে আছে মাটির ভাঁড় বা মাটির হাঁড়ি বা কাচের বাটি এগুলো ইউজ করে, যেহেতু আমার কাছে এখন নেই, তো যা আছে তার মধ্যে করেই আমি এটা তৈরি করব। তো শুভকে দিয়ে আমি 2-3 দিন আগে কিন্তু দই আনিয়েছিলাম, তো সেখান থেকে আবার একটু দই খাওয়াও হয়ে গেছে। তো যাই হোক, তার মধ্যে থেকে আমি কিছুটা দই বার করে নিলাম। তবে অন্যবার যেই দই দিয়ে আমি দই বানাই সেই দইটা অনেকটা গাঢ় ঠিক হয়, কিন্তু এইবারকার যে দইয়ের প্যাকেটটা একদমই পাতলা। বুঝতে পারছি না যে এটা দিয়ে দইটা ভালো হবে কি হবে না, তবুও চলো দইটা বানাই, দেখা যাক। তো আজকের ব্লগে তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এটাকে এখন এইভাবে রেডি করে রেখে আমাকে প্রায় কালকের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তো 12 ঘন্টা রাখলেই যথেষ্ট, শুনেছি যে দই হয়ে যায়, কিন্তু আমি ওর থেকে বেশিই রাখার চেষ্টা করি। তো এই দইটা তোমাদেরকে আমি কালকের ব্লগে দেখাবো যে কেমন হয়েছে। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে কিন্তু আমি রেখে দিয়ে গেছিলাম। উষ্ণ গরম গরম থাকতেই কিন্তু দইটা বানাতে হয়। তো দই বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা হয় না, বিশেষ করে টক দই বানালে। তো তারপরে দুধটা যখন মোটামুটি দেখবে আঙ্গুলে দিয়ে ছোঁয়ার মতন পজিশনে আছে, মানে গরমটা খুব বেশি নেই, তো সেই টাইমে কিন্তু দইটা বানাতে হবে। তো আমি বাটিটার মধ্যে যতটা পরিমাণে আমার টক দইয়ের প্রয়োজন ততটা আমি নিয়ে নিয়েছিলাম। ভালো করে সেটাকে মানে ঘেটে নিয়েছি যাতে কোনো দলা দলা লাম্পস না থাকে। তো তারপরে কিন্তু আমি উষ্ণ গরম দুধটা ওর মধ্যে দিয়ে সেটাকেও ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যে কোনো জায়গাতে যেন মোটা মোটা দইয়ের চাকা না থাকে। তো তারপরে এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে টাওয়াল দিয়ে কিন্তু পেঁচিয়ে দেবো। তো একটা টাওয়াল দিয়ে পেঁচাবার জন্যই প্রথমে ভেবেছিলাম, কারণ গরম ভাপের দরকার, যত গরম ভাপ পাবে তত কিন্তু দইটা ভালো জমবে। কিন্তু আমাদের এই ঘরে যেহেতু দুটো দরজা, তো যেই দরজাটা আমাদের একদম খালি জায়গার দিকে, তো সেই দরজাটা দিয়ে মাঝে মাঝেই বিড়াল ঢুকে পড়ে। তো এবার যদি এইভাবে আলগা করে রাখি কোনো রকমের টাওয়াল পেঁচিয়ে, তাহলে যখন তখন দইয়ের বাটিতে মুখ দিয়ে দেবে, আর টাওয়ালটা টান দিলেই কিন্তু বাটিটা পুরো উল্টে যাবে। তো ওই জন্য ভাবলাম যে একটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে দেওয়ার থেকে দুটো টাওয়াল দিয়ে পেঁচিয়ে দিয়ে একসাথে। তো পুচকুসোনা বিছানা করছিল, তো ওকে বললাম যে আরেকটা টাওয়াল আমাকে দিতে। তো দুটো টাওয়াল দিয়ে ভালো করে বেঁধে দিলে কিন্তু এটাকে আর নাড়াচাড়া করলেও এটা খুলবে না। তো ওই জন্য এইভাবে এটাকে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। তো দই বানানোর রেসিপিটা তোমরা যারা যারা জানো তো অবশ্যই তোমরা নিশ্চয়ই ঘরে বানিয়ে দই খাও, বাট যারা জানো না বা কখনো দই বানিয়ে ঘরে খাওনি, তো তারা একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর খুব সুন্দরভাবে একদম থকথকে দই তৈরি হয়, মানে জলটা কম আর দুধটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেই দইটা দোকানের থেকেও কিন্তু ভালো তৈরি হয়। তো আমি তো বেশ কয়েকবার বানিয়েছি আর আজকেও বানালাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে তোমাদেরকে দেখাবো যে দইটা কেমন রেডি হয়েছে। তো টাওয়ালটাকে দিয়ে ভালো করে পেঁচিয়ে আমি আবার বেঁধে দিলাম যাতে টান দিলেও না খুলে যায়। তো এইভাবে বাঁধার সময় হঠাৎ করে মনে পড়ছিল মাঠে যখন আগেকার দিনে চাষ করতে যেত, তখন দুপুরবেলা কিন্তু তাদের জন্য বাড়ির থেকে খাবার নিয়ে আসতো যখন পরিবারের কোনো মানুষ, তখন কিন্তু এইভাবেই পোটলা করে বেঁধে নিয়ে আসতো, যেটা মানে সিনেমাতে বা যে কোনো সিরিয়ালে দেখেছি। তো এটা করার সময় সেটাই মনে পড়ছিল যে মনে হচ্ছে কারোর জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছি। তো এই ধরনের দুটো তিনটে করে থালা বাসন একসাথে করে বেঁধে পোটলা বানিয়ে তারপরে নিয়ে যাওয়া হতো। তো সেই কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো আমাদের জীবনে ঘটলে পরে না পুরনো অনেক কথা কিন্তু আমাদের মনে পড়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ভাবলাম যে কোথায় রাখবো কোথায় রাখবো, তারপরে দেখলাম না বেডের নিচে রাখাটাই সেফ হবে, কারণ বেডের নিচটাই একটু উঁচু আর বাকি জায়গাগুলোতে টাওয়াল সমেত বাটিটা ভেতরে যাবে না, তো ওই জন্য নিচেই দিয়ে দিলাম। তো এরপরে পুচকুসোনা আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া যেহেতু করে নিয়েছি, একটু রেস্ট নেব। শুভ এখনও বাড়িতে আসেনি, শুভর আসতে মিনিমাম এখনও 1 ঘন্টার মতন টাইম লাগবে, যেহেতু এখন 2:30 বাজে। তো আমি আর পুচকুসোনা একটু শোবো, রেস্ট করব। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম, ব্লগটাকে আর কন্টিনিউ এরপরে করলাম না। তো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার পাশে থেকো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।